বাইর করেন খাতাপত্র, লেখেন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। পুরা চ্যাপ্টারের নাম হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। আগের বইগুলাতে দেখবেন, আগের বইগুলাতে লেখা আছে হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন, বা ইন্ডিয়ান যে বইগুলো আছে সবগুলাতেই বলে হচ্ছে ইনভার্স সার্কুলার ফাংশন। ইনভার্স সার্কুলার ফাংশন যেই কথা, আসেন ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন একই কথা, দুইটার যে কোনো একটা বলবেন, জিনিস সেম। তো প্রথমে আসেন, হেডিং লেখেন হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। প্রথম থেকে কিছু জিনিসপত্র আগে আমাদের একটু পড়া লাগবে। দেখেন, ধরেন আমি আপনাকে একটা অপারেটরের কথা বললাম, সাইন। সাইন নিজে একটা অপারেটর না, সাইনের নিজস্ব কি কোনো ভ্যালু আছে? সাইনের নিজস্ব কি কোনো ভ্যালু আছে? সাইনের নিজস্ব কোনো ভ্যালু নাই। আপনারা যদি আমি জিজ্ঞেস করি সাইন এটা নিয়ে বইসা থাকতে, এটার থেকে কি কোনো আউটপুট পাবেন? কোনো আউটপুট পাওয়া যাবে না। এই সাইনের ভিতরে আমি যদি বলি যে সাইন 30 ডিগ্রি, এইটার একটা আউটপুট পাওয়া পসিবল, সেটা হচ্ছে হাফ, তাই না? সাইন 30 ডিগ্রি, এইটার একটা আউটপুট পাওয়া পসিবল, সেটা হচ্ছে হাফ। এখন দেখেন, এই যে আমরা যেটা ইনপুট দিতেছি, একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ভিতরে ইনপুট দেওয়া লাগে একটা অ্যাঙ্গেল, আউটপুট পাওয়া যায় হচ্ছে একটা রেশিও। রেশিও এইটা আসবে হচ্ছে আউটপুট। এইটুকুতে কারো কোনো আপত্তি আছে কিনা? যে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন আমার কাছে আছে, এটা সাইন হোক, কজ হোক, ট্যান হোক, কট হোক, সেক হোক, কোসেক হোক, যা মন চায় হোক না কেন, একটা ফাংশনের ভিতরে ইনপুট দিব কি? ইনপুট দিব হচ্ছে একটা অ্যাঙ্গেল, আউটপুট পাওয়া যাবে কি? আউটপুট পাওয়া যাবে একটা রেশিও। এইটুকু নিয়ে কারো কোনো আপত্তি বা এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? এইটুকু ঠিকঠাক আছে? এইটুকু যদি ঠিকঠাক থাকে, দেখেন এইটার ইনভার্স ফাংশনকে আমরা বলি হচ্ছে সাইন ইনভার্স। ইনভার্স ফাংশনকে বলবো হচ্ছে সাইন ইনভার্স। এখন দেখেন তো, সাইন ইনভার্সের ভিতরে আমার ইনপুট দেওয়া লাগবে একটা রেশিও, আউটপুট পাওয়া যাবে হচ্ছে একটা অ্যাঙ্গেল। সাইন ইনভার্সের ভিতরে ইনপুট দেওয়া লাগবে হচ্ছে একটা রেশিও, আউটপুট পাওয়া যাবে হচ্ছে একটা অ্যাঙ্গেল। ইনভার্স ফাংশনের কাজ হচ্ছে জিনিসটারে উল্টায় ফেলানো। ইনভার্স ফাংশনের কাজ হচ্ছে জিনিসটারে উল্টায় ফেলানো। সাইনের ভিতরে ইনপুট দিতেছিলেন কি? অ্যাঙ্গেল। আউটপুট পাইতেছিলাম কি? রেশিও। ইনভার্স ফাংশনের ভিতরে ইনপুট দিব কি? ইনপুট দিব হচ্ছে রেশিও। ইনপুট হচ্ছে রেশিও, আউটপুট পাওয়া যাবে কি? আউটপুট পাওয়া যাবে হচ্ছে একটা অ্যাঙ্গেল। কেউ আবার অ্যাঞ্জেল লিখেন না, আউটপুট পাওয়া যাবে হচ্ছে একটা অ্যাঙ্গেল। এইটুকুতে কারো কোনো আপত্তি আছে? এই ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন আসছে কোত্থেকে, এই জিনিস জানার জন্য আমাদের হচ্ছে দুইটা লাইন একটু মনে রাখা লাগবে। এই দুইটা লাইন আগে একটু খাতার মধ্যে লেখা ফেলান। লেখেন, ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখা কোনো লেখচিত্রকে একের অধিক বিন্দুতে ছেদ করলে তা ফাংশন নয়। ওয়াই অক্ষের সমান্তরাল কোনো রেখা কোনো লেখচিত্রকে একের অধিক বিন্দুতে ছেদ করলে তা ফাংশন নয়। ইফ এ লাইন প্যারালাল টু দ্য ওয়াই এক্সিস ইন্টারসেক্টস এ গ্রাফ অ্যাট মোর দ্যান 1 পয়েন্ট, দেন ইট ইজ নট এ ফাংশন। ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা কোনো লেখচিত্রকে একের অধিক বিন্দুতে ছেদ করলে তা ফাংশন নয়। ইফ এ লাইন প্যারালাল টু দ্য ওয়াই এক্সিস ইন্টারসেক্টস এ গ্রাফ অ্যাট মোর দ্যান 1 পয়েন্ট, দেন ইট ইজ নট এ ফাংশন। এই প্রথম দিকের কথাগুলো ইম্পর্টেন্ট। এই আন্ডারস্ট্যান্ডিংগুলো যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি প্রত্যেকটা চ্যাপ্টারে অঙ্ক করতে যায়, মানে পরের অঙ্কগুলো করতে যায় একটু প্যারা খাবেন। কোনো ফাংশনের বিপরীত ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে হলে ওয়াই ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে মূল ফাংশনের প্রতিবিম্ব নিতে হয়। ওয়াই ইকুয়াল টু এক্স, মূল বিন্দুগামী একটা সরল রেখা, এটার ঢাল কত, স্লোপ কত? ওয়াই ইকুয়াল টু এক্স এর স্লোপ কত? বেটা 1। ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স থাকার কথা না? এম এর জায়গায় মনে মনে কত আছে? 1 আছে না? তাহলে স্লোপ কত হবে? 1। ঢাল হবে হচ্ছে 1, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে রাখবে। ঢাল হবে হচ্ছে 1, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে রাখবে। এই দুইটা কথা আগে একটু লেখা নেন, তারপরে আমরা মানে আদার্স আলাপ আলোচনায় ঢুকতেছি। এই দুইটা কথা হচ্ছে শুরুর জন্য ইম্পর্টেন্ট, মানে চ্যাপ্টার শুরু করার জন্য এই দুইটা কথা মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই চ্যাপ্টারের আবার দুইটা পার্ট আছে। লাস্টের পার্টে আমাদের আবার সমীকরণ সমাধান করা লাগবে। আসেন,
এরপরে আমাদের আবার হচ্ছে সমীকরণ সমাধান করা লাগবে, সমীকরণ সমাধান করতে যায় একটু সময় লাগবে। বসেন, যে কোনো একটাতে বসলে হবে। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা ওটা বৈশাখ গেছে থাক। তুই পানির উপরে বসছিস সেটা বলছে, বসছিস থাক, সমস্যা নেই। খা পানি খা, আগে হচ্ছে ঠান্ডা হোক। হইছে এইটুকু পর্যন্ত লেখা হইছে, ওকে। এইবারে আসেন, এইবারে হচ্ছে আমরা একটা গ্রাফ আগে একটু দেখে ফেলাবো। এটা হচ্ছে সাইন এক্স এর গ্রাফ, এই গ্রাফটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফ। আপনারা অলরেডি পরীক্ষাতে, পরীক্ষা বলতে হচ্ছে আপনাদের যে প্র্যাকটিক্যালগুলো হয়, প্র্যাকটিক্যালে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, ওয়াই ইকুয়াল টু সাইন 2x এই টাইপের গ্রাফ আঁকা শিখছেন। কি করব, এক্স এর ভ্যালু বসাবো, এক্স এর ভ্যালু বসায় ওয়াই এর ভ্যালুগুলো বের করব। এই যে দেখেন, আপনি যদি এক্স এর ভ্যালু 0 বসান, এক্স এর ভ্যালু যদি 0 বসান, সাইন 0 এর ভ্যালু কত? 0। এক্স এর ভ্যালু যদি π/2 বসান, তাহলে সাইন π/2 এর ভ্যালু কত? 1। এক্স এর ভ্যালু যদি পাই বসান, তাহলে আবার 0 পাবেন। এরপর আবার যদি 3π/2 বসান, 2π বসান, এইরকম একটা সাইনোসাইডাল কার্ভ বলে এটারে, সাইনোসাইডাল একটা কার্ভ পাওয়া যাবে। তো এই গ্রাফটা আগে একটু আইকা নেন, মোটামুটি একটা রাফ শেপ আঁকলেই হবে, মোটামুটি একটা রাফ শেপ আঁকলেই হবে। এই গ্রাফটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই গ্রাফটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফ। আমাকে একটু চিন্তা করে বলেন তো, যে এই গ্রাফটাকে আপনি ফাংশন বলতে পারবেন কিনা, এই গ্রাফটাকে ফাংশন বলা পসিবল কিনা। আমরা একটু আগে কি শিখাইছি, ওয়াই ইকুয়াল মানে ওয়াই অক্ষের সমান্তরাল, এই যে দেখেন ওয়াই অক্ষের সমান্তরাল করে একটা সরল রেখা টানলাম। ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা টানলে সেইটা গ্রাফকে কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, গ্রাফকে কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে বলেন তো? একটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে না? একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলে আপনি এই ফাংশনটাকে মানে সরি এই গ্রাফটাকে ফাংশনের গ্রাফ বলতে পারবেন কিনা? পারবো। একটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে তাহলে বলবো ফাংশন, একের বেশি পয়েন্টে ইন্টারসেক্ট করলে সেটার কিন্তু আর ফাংশন বলা যাবে না। তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফ, এই গ্রাফটা ফাংশন হবে কিনা? হবে। তার মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন নিজেই একটা ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন নিজে একটা ফাংশন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ঝামেলাটা হয় ইনভার্স করতে গেলে, ঝামেলাটা হয় হচ্ছে ইনভার্স করতে গেলে। আপনি যখন ইনভার্স করবেন, ইনভার্স করার জন্য আমরা কি শিখাইছি একটু আগে বলেন তো? কার সাপেক্ষে প্রতিবিম্ব নিতে হবে? মিরর ইমেজ নেওয়া লাগবে কার রেসপেক্টে? ওয়াই ইকুয়াল টু এক্স এর রেসপেক্টে। ওয়াই ইকুয়াল টু এক্স এর রেসপেক্টে মিরর ইমেজ বা প্রতিবিম্ব নেওয়া লাগবে। এখন ওয়াই ইকুয়াল টু এক্স এর রেসপেক্টে যদি আপনি মিরর ইমেজ নেন, তাইলে শেপটা দেখতে আসবে হচ্ছে এইরকম। এই যে দেখেন, এই রেখাটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স রেখা, এই রেখাটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স রেখা, এইটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স। সবসময় মনে রাখবেন, যার সাপেক্ষে প্রতিবিম্ব নিতে হবে তাকে সবসময় আয়না হিসেবে চিন্তা করব, দর্পণ হিসেবে চিন্তা করব। যার সাপেক্ষে, কার সাপেক্ষে প্রতিবিম্ব নিতেছি বলেন তো? ওয়াই ইকুয়াল টু এক্স এর সাপেক্ষে না? তাহলে আয়না হিসেবে চিন্তা করব কাকে? ওয়াই ইকুয়াল টু এক্সকে, মানে কি বলে এটারে, মিরর হিসেবে চিন্তা করব হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্সকে। একটা জিনিস বলেন তো, সেই ক্লাস 9-10-এ আপনি যখন হচ্ছে শিখছিলেন, প্রতিবিম্ব শিখছিলেন, প্রতিবিম্ব শিখার সময় আপনি কি এই জিনিস শিখছেন না, যে একটা দর্পণের বা একটা মিররের যতটুকু দূরে অবজেক্ট থাকবে ঠিক ততটুকু দূরেই প্রতিবিম্ব তৈরি হবে। আপনি যা বাসায় আজকে আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে যদি দাঁড়ান দেখবেন যে আপনি আয়নার থেকে যতটুকু দূরে দাঁড়াইছেন ঠিক ততটুকু দূরেই প্রতিবিম্ব তৈরি হইতেছে, তাই না? সো এইখানে ওয়াই ইকুয়াল টু এক্স যে সরল রেখাটা আছে, এই সরল রেখাটাও কি একটা সমতল দর্পণের মতো আচরণ করবে না? একটা সমতল দর্পণের এই রেখাটা কত ডিগ্রি কোণ তৈরি করে আছে, এক্স অক্ষের সাথে কতটুকু কোণ তৈরি করে আছে? এই অ্যাঙ্গেলটুকু 45 ডিগ্রি না? কেন 45 ডিগ্রি? কারণ স্লোপের ভ্যালু কত? স্লোপের ভ্যালু হচ্ছে 1। স্লোপ যদি 1 হয় তাহলে অবশ্যই tan 45 এর ভ্যালু 1, তার মানে সরল রেখাটা এক্স অক্ষের সাথে কতটুকু কোণ তৈরি করবে? 45 ডিগ্রি কোণ তৈরি করবে। কোনো সমস্যা আছে? বলেন তো, ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এই গ্রাফটা কাকে পেঁচায়া ছিল? এই যে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর যে গ্রাফ আছে, এই গ্রাফটা কি এক্স অক্ষকে পেঁচায় রাখছে না? তাইলে সাইন ইনভার্স এক্স এর গ্রাফ কাকে পেঁচায় রাখবে? ওয়াই অক্ষকে পেঁচায় রাখবে। তার মানে সাইন ইনভার্স এক্স এর গ্রাফটা এরকম হওয়া উচিত ছিল। এই যে দেখেন, সাইন ইনভার্স এক্স এর গ্রাফটা এরকম হওয়া উচিত ছিল, উপরের দিকেও এরকম চলতে থাকার কথা, মানে পেঁচায় পেঁচায় উপরের দিকে উঠার কথা, নিচের দিকেও এরকম পেঁচায় পেঁচায় নিচে নামার কথা। সমস্যা হচ্ছে যে ভাই আমরা তো এখানে গ্রাফ হিসেবে শুধুমাত্র এই অংশটুকুকেই আঁকছি, পুরাটারে কেন আঁকি নাই? কারণ আমি যদি পুরা গ্রাফটা আঁকতাম, ধরেন আমি পুরা গ্রাফটা কমপ্লিট করে দেখাইলাম, এই যে
পুরা গ্রাফটা এমনি কমপ্লিট করে দেখাইলাম। এটা তো আরও সামনের দিকেও এক্সটেন্ড করার কথা, পিছনের দিকেও এক্সটেন্ড করার কথা। সমস্যা হচ্ছে এখন যদি আপনি ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরল রেখা নেন, এই যে দেখেন ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা নেবেন, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা নিলে কয়টা বিন্দুতে ছেদ করবে দেখেন তো, অলরেডি একের অধিক বিন্দুতে ছেদ করে গেছে না, একটা, দুইটা, নিচের দিকেও এক্সটেন্ড করলে এরকম 3টা 4টা 5টা 6টা এরকম অসংখ্য বিন্দু পাওয়া যাবে। একের অধিক বিন্দুতে ছেদ করতেছে, যদি আপনি পুরা গ্রাফটা নেন, পুরা গ্রাফটা নিলে একের অধিক বিন্দুতে ছেদ করতেছে, যার কারণে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে পুরা গ্রাফটা নেই না, আমরা পুরা গ্রাফটা নেই না, পুরা গ্রাফটা না নিয়ে আমরা যেই কাজটুকু করি সেটা হচ্ছে শুধুমাত্র -π/2 থেকে +π/2 পর্যন্ত নেই। এই যে দেখেন এই অংশটুকু হচ্ছে -π/2, এই অংশটুকু এই অংশটুকু হচ্ছে +π/2 আর এই অংশটুকু হচ্ছে -π/2। এতটুকু অংশ নিয়ে যদি আপনি গ্রাফ আঁকেন, এইবার যদি ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা টানেন, তাহলে দেখেন তো কয়টা বিন্দুতে ছেদ করবে? একটা বিন্দুতে ছেদ করবে। আমার তো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বানাইতে হবে, আমার তো বিপরীত ত্রিকোণমিতিক অন্বয় নিয়ে কাজ না, রিলেশন নিয়ে তো আমার কাজ না, আমার বানাইতে হবে কি? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বানানোর জন্য আমরা -π/2 থেকে কোন পর্যন্ত নিতেছি? +π/2 পর্যন্ত নিতেছি, -π/2 থেকে +π/2 পর্যন্ত নিতেছি ফাংশন বানানোর জন্য। আপনি যদি পুরা গ্রাফটা নেন, পুরা গ্রাফ নিলে কিন্তু সেটার ফাংশন হবে না। ফাংশন হওয়ার কন্ডিশন কি? ফাংশন হওয়ার কন্ডিশন হচ্ছে -π/2 থেকে +π/2 পর্যন্ত নেওয়া লাগবে। এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এই জিনিস আপনাদের পরীক্ষায় জীবনেও আসবে না। আপনাদের পরীক্ষায় আসবে কোনটা? পরীক্ষায় আসবে হচ্ছে এইটা, এই যে পরীক্ষায় আসবে হচ্ছে এইটা, কোনটার ডোমেইন কত, কোনটার রেঞ্জ কত। কোথাও না কোথাও আপনি এমসিকিউ পরীক্ষা দিতে গেলে এই জিনিসটা পাবেনই। এইটা একটু তুলে নেন, আপনার খাতায় থাকা লাগবে হচ্ছে এইটা। এই যে দেখেন সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ কত, এটা কিন্তু আমরা একটু আগে বের করে দেখাইলাম যে -π/2 থেকে +π/2 পর্যন্ত যদি আমি নেই, তাইলে ফাংশনটা একটা ফাংশন থাকতেছে, আদারওয়াইজ কিন্তু এটা ফাংশন থাকবে না, আদারওয়াইজ এটা কি হয়ে যাবে? অন্যয় বা রিলেশন হয়ে যাবে। সো ফাংশন বানানোর জন্য রেঞ্জ হইতে হবে কত পর্যন্ত? -π/2 থেকে +π/2 পর্যন্ত। বাকিগুলোর জন্য আমি আর গ্রাফ আইকা দেখাই নাই, বাকিগুলোর জন্য সেম ওয়েতে গ্রাফ আইকা বের করা পসিবল। কথা হচ্ছে যে ভাই পরীক্ষার হলে যখন আমার একটা এমসিকিউ আসবে, তখন কি আমি পুরাটা গ্রাফ আইকা চিন্তা করব যে কতটুকু নিলে ফাংশন হইতেছে, কতটুকু নিলে ফাংশন হবে? পুরাটা তো আর গ্রাফ আইকা বারবার চিন্তা করা পসিবল না। সো এইটুকু একটু তুইলা ফেলান, এই জিনিসটুকু আপনাদের পরীক্ষায় আসবে যে সাইন ইনভার্স এক্স এর ডোমেইন কত, কজ ইনভার্স এক্স এর ডোমেইন কত, ট্যান ইনভার্স এক্স এর ডোমেইন কত, কট ইনভার্স এক্স এর ডোমেইন কত, রেঞ্জ কত, সেক ইনভার্স এক্স এরটা কত, কোসেক ইনভার্স এক্স এরটা কত। ওই যে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা টানবেন, একের অধিক বিন্দুতে ছেদ করে যাবে, কন্ডিশনই তো ব্রেক করে দিতেছে। ফাংশন হওয়ার কন্ডিশন কি ছিল? একটা ইনপুটের এগেইনস্টে একটা আউটপুট। হ্যাঁ, এমনিও চিন্তা করতে পারি, সে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা যদি একের অধিক বিন্দুতে ছেদ করে, তাহলে একটা ইনপুটের জন্য মাল্টিপল আউটপুট পাওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ওটা তো তখন আমরা আর ফাংশন বলতে পারবো না, ওটা তো তখন বলতে হবে অন্যয় বা রিলেশন, ওটা তো তখন আর ফাংশন বলা যাবে না। ঠিক আছে, কিন্তু আমার চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নামই তো হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন। আমার তো বানাইতে হবে ফাংশন বানানোর জন্য অতটুকু অংশ নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, ফাংশন বানানোর জন্য অতটুকু অংশ নিয়ে কাজ করব, ওর বাইরের কোনো অংশ নিয়ে আমরা কাজ করব না, তাইলে আর ফাংশন থাকবে না। ঠিক আছে, তখন ওটা হয়ে যাবে অন্যয়। ঠিক আছে, এই 6টা মান আজকেই বাসায় যায় মুখস্থ করে ফেলাবেন। আমি জানি যে একটু কষ্ট হবে, 6টাও মুখস্থ করার দরকার নাই। আপনি যদি একটু চালাক হইলে দেখবেন যে ভাই সাইন ইনভার্স এক্স এর জন্য ডোমেইন যা, কজ ইনভার্স এক্স এর জন্যও কিন্তু ডোমেইন সেম। সাইন ইনভার্স এক্স এর ডোমেইন, কজ ইনভার্স এক্স এর ডোমেইন সেম। ট্যান ইনভার্স এক্স এর ডোমেইন, কট ইনভার্স এক্স এর ডোমেইন সেম। সেক ইনভার্স এক্স এর ডোমেইন, কোসেক ইনভার্স এক্স এর ডোমেইন সেম। তার মানে ডোমেইন কিন্তু আমার 6টা মুখস্থ করার দরকার নাই। কয়টা ডোমেইন মুখস্থ করলে হবে? 3টা ডোমেইন মুখস্থ করলেই হয়ে যাবে। সাইন ইনভার্সেরটা, ট্যান ইনভার্সেরটা, সেক ইনভার্সেরটা, 3টার যদি ডোমেইন মুখস্থ করেন, বাকি কো ফাংশনগুলোর জন্য কিন্তু ডোমেইন সেম। সাইন ইনভার্স এক্স এর ডোমেইনও যা, কজ ইনভার্স এক্স এর ডোমেইনও তা, ট্যান ইনভার্স এক্স এর ডোমেইন যা, কট ইনভার্স এক্স এর ডোমেইন তা, সেক ইনভার্স এক্স এরটা যা, কোসেক ইনভার্স এক্স এরটাও তা। দুইটা কিন্তু সেম করে আছে। আবার রেঞ্জের দিকে একটু তাকায়েন, দেখেন সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ যা, ট্যান ইনভার্স এক্স এর রেঞ্জও সেম। সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ যা, ট্যান ইনভার্স এক্স এর রেঞ্জ সেম। কজ ইনভার্স এক্স এর রেঞ্জ যা, কট ইনভার্স এক্স এর রেঞ্জ সেম। খালি হচ্ছে এখানে থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে ইনক্লুডেড, মানে 0 নিতে পারবো। আবার এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, ফার্স্ট ব্র্যাকেট মানে কি?
0 এর পর থেকে পাইয়ের আগ পর্যন্ত, মানে এটা কিন্তু ইনক্লুডেড না। সিমিলারলি সেক ইনভার্স এক্স এর জন্য যা আসছে এটার জন্য কিন্তু তার উল্টা জিনিস আসছে, ঠিক আছে? সো এইটা একটু টেকনিক্যালি মুখস্থ করেন বা যেমনেই মুখস্থ করেন না কেন, আলটিমেটলি আপনার এই জিনিসটুকু মুখস্থ করাই লাগবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে? এখন আপনি যেমনে মুখস্থ করতে পারেন সেটা হচ্ছে আপনার ইচ্ছা, ঠিক আছে? বাট অ্যাডমিশন এক্সামগুলোতে দিতে যায় আপনি দেখবেন যে কোথাও না কোথাও এই জিনিস আপনার অ্যাডমিশন এক্সামের এমসিকিউতে আসছে, বোর্ড পরীক্ষার এমসিকিউতেও আসতে পারে, বলা যায় না। সো দুইটার জন্যই হচ্ছে এটা একটু পড়া লাগবে, মনে থাকবে এই 6টা ফাংশনের ডোমেইন রেঞ্জ। ওকে, আচ্ছা তুলে নেন। এতক্ষণ যে কথাবার্তাগুলো বলছি এই কথাবার্তাগুলো খুবই বেসিক কথাবার্তা, এই কথাবার্তা আপনাদের পরীক্ষায় জীবনেও আসবে না, ঠিক আছে? এগুলো আপনাদের পরীক্ষায় জীবনেও আসবে না। পরীক্ষায় কী কী আসবে সেটা আমি বলে দিতেছি, আপনাদের জাতির বিবেকের কাছে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আই গেস এতক্ষণে আপনারা এটার হচ্ছে অ্যান্সার দেওয়ার জন্য রেডি হওয়ার কথা, সেটা হচ্ছে এইটুকু তুইলা নিছেন, পুরাটা তোলা হয়েছে। এইবার আসেন একটা কোশ্চেন একটু জিজ্ঞেস করি। ধরেন আপনারা হচ্ছে ওই যে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র পড়ছেন না? ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের মধ্যে আমরা কি শিখছিলাম, যে যদি কোনো একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর কাজ করে, সাপোজ এই বরাবর পি ভেক্টর কাজ করতেছে, এই বরাবর কিউ ভেক্টর কাজ করতেছে, তাইলে লব্ধি ভেক্টরটা কাজ করবে কোন বরাবর? ওই সামান্তরিকের কর্ণ বরাবর। মনে আছে না? খায়া ফেলাইছেন? মনে আছে? আমরা যখন একটু পরে স্থিতিবিদ্যা গতিবিদ্যা এই দুইটা চ্যাপ্টার পড়াবো তখন কিন্তু যায় আবার সেম জিনিসপত্রগুলো আমাদের কাজে লাগবে। একটু আমাকে বলেন তো, যদি লব্ধি ভেক্টরটার দিক আমি বের করতে চাই, সাপোজ লব্ধি ভেক্টরটা মানে রেজাল্টেন্ট যে ভেক্টর আছে, রেজাল্টেন্ট ভেক্টরটা পি এর সাথে থিটা কোণ তৈরি করছে, তখন আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, পি নিচে সিঙ্গেল থাকবে, উপরে থাকবে হচ্ছে কিউ সাইন আলফা, নিচে বসবে হচ্ছে কিউ কজ আলফা, তাই না? ফর্মুলার প্রুফ সহ হচ্ছে আপনাদের পড়ার কথা। যদি প্রুফ মনে নাও থাকে আমি আবার প্রুফ করে দেখাবো স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়ানোর সময়, তখন এই সেম ফর্মুলা আমার আবার লাগবে, ওখানে যাই আমি আবার প্রুফ করে দেখাবো, সমস্যা নেই। কথা হচ্ছে যে ভাই এখানে কেন আমরা ট্যান থিটা নিয়েই কাজ করলাম, আমি কেন এখানে সেক থিটা কোসেক থিটা কস থিটা সাইন থিটা এগুলো কিছু নিলাম না? এখানে সাইন থিটা নিলে কি সমস্যা ছিল? কেন? ফর্মুলার প্রুফ যদি আমি এখন করে দেখাই, আমি তো দেখাইতে পারবো যে আমি এখানে ট্যান থিটা না নিয়ে অন্য যে কোনো অনুপাত নিলেও হইতো। হ্যাঁ, ভূমি আর উচ্চতা। আর কারো কোনো অ্যান্সার? হ্যাঁ, ডেরিভেশনে আমি এখানে ট্যান থিটা না নিয়ে আমি যদি এখানে সাইন থিটা নিতাম, বেসিক্যালি আমরা কি করছিলাম প্রমাণ করার সময়, আমরা তো এই বিন্দু থেকে লম্ব টানছিলাম, লম্বটাই না এখান থেকে হচ্ছে বর্ধিত করছিলাম, তারপরে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছিল, এই যে এই পুরাটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছিল, সেই সমকোণী ত্রিভুজের মধ্যে 3 বাহুর দৈর্ঘ্যই তো আপনার জানা আছে, এই টোটাল বাহুটার দৈর্ঘ্য আপনি জানেন, এই টোটাল বাহুটার দৈর্ঘ্য আপনি জানেন, তো লম্ব আর ভূমি নিয়েই কেন কাজ করবো? আমি তো আর এর মানও জানি, তাহলে আর এর মান জানা আছে, অতিভুজও তো জানা আছে, হাইপোটেনাসও তো আমার কাছে জানা আছে, এরকম না যে আমি হাইপোটেনাসের ভ্যালু জানি না, আর এর ভ্যালু তো অলরেডি আমি জানি, √p² + q² + 2p q cos আলফা, ওই ভ্যালু বসাই দিলে তো আমি এখানে সাইন থিটা কস থিটা সেক থিটা যে কোনো অনুপাতই নিতে পারি, আমি কেন ট্যান থিটাই নিলাম? পড়াইছে এইভাবে, এমনে জাস্ট ব্যাখ্যা মুখস্থ করে আসলে লাভ নাই। এই যে দেখেন এইখান থেকে এই জিনিসটা আসলে একটু ভিজুয়ালাইজ করা যায়। দেখেন ট্যান ইনভার্স আর কট ইনভার্স এই দুইটা ফাংশনই আছে যাদের ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার, মানে যে কোনো ভ্যালু আপনি নিতে পারবেন। কিন্তু যদি আপনি সাইন ইনভার্স নিয়ে চিন্তা করেন, সাইন ইনভার্সের ক্ষেত্রে কি আপনি যে কোনো রিয়েল নাম্বার বসাইতে পারবেন? না, ভ্যালু কিন্তু -1 থেকে +1 এর মধ্যেই আসতে হবে।
কজ ইনভার্সের ক্ষেত্রে -1 থেকে +1 মধ্যেই আসতে হবে। আদারওয়াইজ অন্য কোনো ভ্যালু যদি আপনার কাছে চলে আসে, সেই জন্য কি আর আপনি এক্সের ভ্যালুটা বের করতে পারবেন বা থিটার ভ্যালুটা বের করতে পারবেন না। কিন্তু ট্যান ইনভার্সের পরে যে কোনো ভ্যালুই আপনি বসান না কেন, অ্যাঙ্গেলে কিন্তু কোনো না কোনো একটা বাস্তব আউটপুট আসবে। এই কারণে দেখবেন যে যত জায়গায় আমার অ্যাঙ্গেল বের করা লাগে, আমরা ট্যানের প্রতি একটু বায়াসড থাকি, কারণ ট্যান দিয়ে বের করলে যে কোনো অ্যাঙ্গেল আমি বের করে নিয়ে আসতে পারবো। সাইন কজ হইলে যে কোনো অ্যাঙ্গেল বের করা পসিবল না, রেশিও যদি 1-এর চাইতে বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে সাইন ইনভার্স কিন্তু কোনো ভ্যালিড আউটপুট দিবে না, ঠিক আছে। বাট ট্যান ইনভার্স, কট ইনভার্স কিন্তু আপনার ভ্যালিড আউটপুট দিবে, ঠিক আছে। এই কারণে আমরা সব সময় দেখবেন যে ত্রিকোণমিতির অঙ্কগুলো, ত্রিকোণমিতি না, ওই যে সরল রেখার মধ্যে আমরা যখন কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার রূপান্তর পড়াইছিলাম, ওখানেও দেখবেন যে বারবার আমরা ট্যান নিয়ে টানাটানি করতেছি। বারবার কেন ট্যানে যাইতেছি? কারণ ট্যানের আউটপুট যাই দেখ না কেন, অ্যান্সার সবসময় একটা রিয়েল নাম্বার আপনি পাবেন, ঠিক আছে। সাইন ইনভার্সের ক্ষেত্রে বা কজ ইনভার্সের ক্ষেত্রে কিন্তু এই রিয়েল নাম্বার আপনি সবসময় পাবেন না, কথা বুঝছি। এই কারণে যত জায়গায় অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে বলবে, সব জায়গায় আমরা ট্যান নিয়ে কাজ করি। কোথাও সাইন কজ ভ্যালু জানা থাকলেও আমরা ইউজুয়ালি ট্রাই করি সাইন কজ অ্যাভয়েড করতে, ট্যান আর কট নিয়ে কাজ করার জন্য, কথা কি বুঝছি? ওকে, সো এই ব্যাখ্যা আপনার পরীক্ষায় জীবনেও আসবে না, এটা আসলে কোনো কাজের ব্যাখ্যা না, বাট এটা জানিয়ে রাখা ভালো। এইবার আসেন আমরা অ্যাকচুয়াল জায়গায় ঢুকবো, ফর্মুলার প্রুফ। এই ফর্মুলাটা একটু তুলে ফেলান। ফর্মুলা 1 এটা আমাদের ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই ফর্মুলাটা হচ্ছে আমরা একটু প্রুফ সহ পড়ব। এই ফর্মুলাটা একটু প্রুফ সহ পড়ব। আমার কাছে হচ্ছে রেফারেন্সগুলো লেখা নাই। এই ফর্মুলা এর আগেও অনেকবার বোর্ড পরীক্ষায় আসছে। আমার জানা মতে, মানে আমার যতটুকু মনে পড়ে, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় মনে হয় 2021 অথবা 20 সালে আসছে। তারপর আরও অনেক জায়গায় পরীক্ষায় হচ্ছে এই ফর্মুলার প্রুফটা আসছে। ইউজুয়ালি আমরা ফর্মুলার প্রুফগুলো যেগুলো মানে আসবে না, ওগুলো হচ্ছে আমরা একটু অ্যাভয়েড করে যাই। বাট এইটার জন্য আমরা একটু ফর্মুলার প্রুফটা সহ দেখব। এইটার জন্য একটু প্রুফটা সহ দেখব, কারণ প্রুফ আপনার অনেক সময় আবার বোর্ড পরীক্ষায় আবার 2 মার্কের জন্য দিয়ে দিতে পারে, যে দেখাও যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তখন যদি বলেন যে ভাই এটা তো আমি সূত্র হিসেবে শিখে আসছি, এটা প্রুফ কোত্থেকে আসলো এটা তো আমি জানি না, তাহলে তো আসলে লাভ নাই, ঠিক আছে। সো প্রুফটা আসেন একটু দেখা ফেলাই। ক্লাসের একেবারে শুরুতে কি বলছিলাম, ইনভার্স ফাংশনের কাজ কি? একটা রেশিও ইনপুট দিবেন, একটা অ্যাঙ্গেল আউটপুট পাওয়া যাবে। এই যে ক্লাসের একদম শুরুতে ইনভার্স ফাংশনের কাজ কি শিখাইছিলাম, যে একটা ইনপুট দিব, কি ইনপুট দিব হচ্ছে একটা রেশিও, আউটপুট পাওয়া যাবে কি একটা অ্যাঙ্গেল, তাই না? তাহলে এখন দেখেন তো আমি এই কাজটা করতে পারি কিনা, যে ট্যান ইনভার্স এক্স লেখেন ধরি, ট্যান ইনভার্স এক্স, এটার যে অ্যাঙ্গেলটা আউটপুট পাওয়া যাবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এ। ট্যান ইনভার্স ওয়াই এর যে অ্যাঙ্গেলটা আউটপুট পাওয়া যাবে সেটা ধরে নিলাম হচ্ছে বি, ঠিক আছে। তাহলে এইখান থেকে দেখেন তো আপনি এই কথা বলতে পারেন কিনা যে এক্স মানে হবে হচ্ছে ভাইয়া ট্যান এ, আর ওয়াই মানে কত হবে বলেন? ওয়াই মানে হবে হচ্ছে ট্যান বি। এই কথা বলা যায় কিনা? ঠিকঠাক। এখন দেখেন তো, সেই ছোটবেলায় আমরা একটা ত্রিকোণমিতিক অনুপাতের ফর্মুলা শিখছিলাম, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা। মনে আছে কারো? না সব গোলায় খাইছেন? মনে আছে? ফর্মুলা কি ছিল? আমরা জানি ট্যান এ প্লাস বি এটা ইকুয়াল টু কি শিখছিলাম বলেন? শিখছিলাম হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। ফর্মুলা মনে নাই এরকম কেউ আছেন? সবারই মনে থাকা উচিত। এবার তাইলে বলেন তো, এখান থেকে পরের লাইনে আপনি এই কাজ করতে পারেন কিনা, এ প্লাস বি এটা ইকুয়াল টু লিখতে পারেন ট্যান ইনভার্স এই পুরাটা। দেখেন তো এই কাজ করা যায় কিনা। বাম পাশের যে ট্যান ছিল এটারে ওই পাশে পাঠাই দিছি, ওই পাশে যায় কি হয়ে যাবে? ট্যান ইনভার্স। এইবার আপনার কাজ হচ্ছে জাস্ট ভ্যালুগুলা বসায় দেওয়া। এর জায়গায় ভ্যালু বসান। এ মানে কত? এ মানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স, শুরুতেই ধরে নিছেন। বি মানে হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই। ডান পাশের ট্যান ইনভার্সটা ট্যান ইনভার্সের মতো থাকলো। ট্যান এ এর পরিবর্তে আপনি বসাই দিবেন এক্স,
প্লাস ট্যান বি এর পরিবর্তে বসাই দিবেন ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ এর পরিবর্তে এক্স ট্যান বি এর পরিবর্তে ওয়াই। এই যে দেখেন সুন্দর মতো ফর্মুলার প্রুফ হয়ে চলে আসছে। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। বলেন প্রমাণটা কি আসলে কঠিন কোনো কিছু? একদম সোজা না। অথচ এই প্রমাণই দেখবেন আপনার পরীক্ষায় 2 মার্কের জন্য দিবে, 4 মার্কের জন্য দিবে, ভর্তি পরীক্ষায় মনে হয় 2.5 মার্কের জন্য আসছিল। আমার সময় এমআইএসটি ভর্তি পরীক্ষায় আমার সময় সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর প্রমাণ আসছিল। তো ওইটাও আমরা আস্তে ধীরে শিখবো। আজকে আপাতত 2-3টা ফর্মুলা শিখাবো, এই 2-3টা ফর্মুলা একটু ঠাড়া মুখস্থ করে ফেলাবেন, ঠিক আছে? এইটুকুতে কারো কোনো আপত্তি আছে বা কারো কোনো কোশ্চেন আছে? বুঝছি ঠিকঠাক মতো? এটা যদি বুঝি তাইলে দেখেন তো এই ফর্মুলার প্রুফ কি আর আমার করে দেওয়ার দরকার আছে? ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ফর্মুলা। ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। এইটার জন্য আপনি কি করবেন বলেন তো? এইটার প্রমাণ কেমনে করব? ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা বসাই দিব। ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা বসাই দিলেই প্রমাণ একেবারে হুবহু আগেরটার মতো, খালি ফর্মুলাটা চেঞ্জ হয়ে ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা বসবে। হ্যাঁ, জাস্ট ভ্যালু বসাবো, ঠিক আছে? ওকে, এইবারে আসেন 3 নাম্বার ফর্মুলা যেটা, এটাই হচ্ছে আমাদের আজকের দিনের লাস্ট ফর্মুলা। 3 নাম্বার ফর্মুলা হচ্ছে 2 tan ইনভার্স এক্স। 2 tan ইনভার্স এক্স এর 3টা ভার্সন আছে। 2 tan ইনভার্স এক্স এর 3টা ভার্সন আছে। একটা হচ্ছে tan ইনভার্সের ভার্সন, একটা হচ্ছে সাইন ইনভার্সের ভার্সন, একটা হচ্ছে কজ ইনভার্সের ভার্সন। 3টা ভার্সনই ইম্পর্টেন্ট। যখন যেখানে যেটা লাগবে সেটা সেখানে ইউজ করব, যখন যেখানে যেটা লাগবে তখন সেখানে সেটা ইউজ করব। এইটারও একটু ছোট করে প্রমাণটা দেখে ফেলাবো, প্রমাণ কেমনে দেখবো বলেন? কেমনে দেখতে চান? এটা প্রমাণ করার অনেকগুলা ওয়ে আছে, আমি সবচেয়ে সহজটা প্রথমে করে দেখাই, এরপরে বাকিগুলার আইডিয়া আপনাদের বলে দিব। সবচেয়ে সহজটা প্রথমে করে দেখাই। বলেন লেফট সাইডে কত আছে? 2 tan ইনভার্স এক্স না? লেফট সাইডে আছে হচ্ছে 2 tan ইনভার্স এক্স। দেখেন তো ভাইয়া, এই যে 2 tan ইনভার্স এক্স আছে, এই 2 tan ইনভার্স এক্সকে আপনি এমনি চিন্তা করতে পারেন কিনা যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স এক্স? 2 tan ইনভার্স এক্স এইটারে এমনি লেখা যায় কিনা tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স এক্স? এটা লিখলে কি কেউ মাইন্ড করবেন? 2টা tan ইনভার্স এক্স যোগ করলে তো 2 tan ইনভার্স এক্সই আসে, নাকি অন্য কিছু আসে? ঠিক আছে, এবার বলেন তো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা শিখে আসছেন না একটু আগে? সেই ফর্মুলাটা এখানে বসাই দিব। tan ইনভার্স ফর্মুলার মধ্যে কি শিখছেন? এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। যেখানে এক্স থাকার কথা সেখানেও এক্স আছে, যেখানে ওয়াই থাকার কথা সেখানেও এক্স আছে। তাহলে দেখেন তো ফর্মুলাটা দেখতে এরকম হওয়ার কথা না? tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এরকম হওয়ার কথা। এখন বলেন এক্স আর এক্স যোগ করলে কত হয়? 2x। নাকি কেউ এক্স স্কোয়ার পার্টি কেউ আছেন? ওই দিন ক্লাসে আমি কারে জানি দেখছি এক্স আর এক্স যোগ করে 2x স্কোয়ার লিখছে, ঠিক আছে? আমি অনেকক্ষণ ধরে হিসাব মিলানোর ট্রাই করছি যে ও শুধু এক্স স্কোয়ার লিখলেও আমি মাইনে নিতাম যে এক্স আর এক্স যোগ করে এক্স স্কোয়ার লিখছে, ও লিখছে হচ্ছে 2x স্কোয়ার। তো আমি অনেকক্ষণ ধরে পরে বুঝলাম যে ও আসলে মানে প্রসেস করতে পারে নাই, ও 2টা কাজ একসাথে করে ফেলাইছে, যোগও করছে গুণও করছে, ঠিক আছে? 2টারে একসাথে করে অ্যান্সার লিখছে। তো এই পার্টি কেউ আছেন নাকি যে এক্স আর এক্স যোগ করলে 2x স্কোয়ার হবে, এরকম কেউ আছেন? আচ্ছা, যাও ভালো। এবার বল প্রথম পার্ট প্রমাণ মিলা গেছে না? tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা তো মিলা গেছে। পরের পার্টগুলোতে কেমনে যাব? আল্লাহ ভরসা না, ট্রায়াঙ্গেল দিয়ে করে ফেলাই, এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। ট্রায়াঙ্গেল দিয়ে করে ফেলাই, এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। একটা ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করেন, দেখেন tan ইনভার্সের পরে একটা রেশিও বসার কথা না? কি বলছি? ইনভার্স ফাংশনের পরে সবসময় কি বসবে? একটা রেশিও। tan ইনভার্সের পরে কি ডেফিনেটলি লম্ব আর ভূমির রেশিও বসার কথা না? লম্ব বাই ভূমি। সাইন ইনভার্সের পরে কে বসবে? লম্ব বাই অতিভুজ। কজ ইনভার্সের পরে কে বসবে? ভূমি বাই অতিভুজ। তাহলে tan ইনভার্স আছে, tan ইনভার্সের পরে ডেফিনেটলি একটা রেশিও আছে, সেই রেশিওটা কার কার রেশিও হওয়া উচিত? লম্ব আর ভূমি, পারপেন্ডিকুলার বাই বেইস, তাই তো? তাহলে লম্ব কত হবে বলেন? লম্ব হবে হচ্ছে ভাইয়া 2x,
আর ভূমি কত হবে? ভূমি হবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। আপনি মনে মনে চিন্তা করেন যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার রেফারেন্স অ্যাঙ্গেল থিটা, কারণ রেফারেন্স অ্যাঙ্গেল ছাড়া তো আপনি লম্ব আর ভূমি বলতে পারবেন না, লম্ব আর ভূমি বলতে গেলে তো রেফারেন্স অ্যাঙ্গেল লাগবে। তো মনে মনে ধরে নিলাম যে এটা হচ্ছে আমার রেফারেন্স অ্যাঙ্গেল, ঠিক আছে। রেফারেন্স অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেলে কিন্তু বেইজ আর পারপেন্ডিকুলার চেঞ্জ হয়ে যাবে, কথা কি ঠিক আছে? এবার তাইলে বলেন পিথাগোরাস বসাইলে আমি অতিভুজটা বের করতে পারবো কিনা? অতিভুজটা নিজেরা বের করে নিয়েন। অতিভুজটা আসবে হচ্ছে ভাই 1 প্লাস এক্স স্কোয়ার। অতিভুজটা নিজেরা বের করে নিয়েন। পিথাগোরাস বসায় অতিভুজ বের করতে পারবেন না এরকম কেউ? বের করে দেখাইতে হবে। এবার বলেন এই ট্যান ইনভার্সের পরে, মানে ট্যান ইনভার্সের বদলে যদি আমি সাইন ইনভার্স বসাইতে চাই, ট্যান ইনভার্সের বদলে যদি সাইন ইনভার্স বসাইতে চাই, সাইন ইনভার্স বসাইলে কার কার রেশিও বসাইতে হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে 2x। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। এই যে দেখেন সেকেন্ড প্রমাণটা মিলে গেছে, ঠিক আছে। সিমিলারলি সাইন ইনভার্স না বসায় আমি যদি কজ ইনভার্স বসাই, কজ ইনভার্স বসাইলে কি হবে? ভূমি বাই অতিভুজ হবে না? কজ ইনভার্স বসাইলে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, অতিভুজ হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। এই তিনটা জিনিস হচ্ছে আপনাদের পরীক্ষায় সবচেয়ে বেশি কাজে লাগবে। এই তিনটা জিনিস হচ্ছে আপনাদের পরীক্ষায় সবচেয়ে বেশি কাজে লাগবে, ঠিক আছে। প্রমাণ পরীক্ষায় আসার পসিবিলিটি জিরো, মানে এই প্রমাণটা পরীক্ষায় আসার পসিবিলিটি জিরো। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, ওই প্রমাণ পরীক্ষায় আসার পসিবিলিটি অনেক বেশি। তুলছি সেটা, বুঝছিস? এইবারে আসেন আমরা সুন্দর প্রথম একটা অঙ্ক দিয়ে শুরু করব। এটা যশোর বোর্ড 19, 21, রাজশাহী বোর্ড 21। এর আগেও হয়তো অনেকবার পরীক্ষায় আসছে। দেখাইতে বলছে হচ্ছে ট্যান ইনভার্স হাফ, মানে এটার শুরুতে একটা লাইন আছে আর কি, দেখাও যে ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3 ইকুয়াল টু π/4। এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আসেন আমরা আগে লেফট সাইডটা একটু তুইলা ফেলাই। লেফট সাইডে কত আছে? লেফট সাইডে আছে হচ্ছে ট্যান ইনভার্স হাফ, লেফট সাইড হচ্ছে ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3। ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3। বলেন তো ভাই এইটার চেহারা দেখতে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর মতো না? এই যে এইটারে আপনি মনে মনে এক্স হিসাবে চিন্তা করবেন, এইটারে মনে মনে কি হিসাবে চিন্তা করবেন বলেন? ওয়াই হিসাবে। এটা নিয়ে কারো কোনো আপত্তি? তাহলে ডিরেক্ট ফর্মুলা বসাই দেন। ফর্মুলা বসাইলে ফর্মুলা কি বলে? ট্যান ইনভার্স উপরে কি বসবে? উপরে বসবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, তার মানে উপরে বসবে হাফ প্লাস 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ ইন্টু 1/3। উপরের টুকু একটু ক্যালকুলেশন করে দেখবেন, উপরের টুকু ক্যালকুলেশন করলে 5/6 আসে। হাফ আর 1/3 যোগ করলে আসবে হচ্ছে 5/6। নিচের টুকু ক্যালকুলেশন করবেন, নিচের টুকু ক্যালকুলেশন করলেও 5/6। 1 মাইনাস 1/6 আসবে। এই যে 1 মাইনাস 1/6, 1 মাইনাস 1/6 করলেও 5/6। তাইলে দেখেন তো ভাই আমার কাছে ট্যান ইনভার্স 1 থাকে না? 5/6 কাটে থাকবে কত? ট্যান ইনভার্স 1। ট্যান ইনভার্স 1 এর ভ্যালু কত? 45 ডিগ্রি, তার মানে হচ্ছে π/4। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে। এই কোশ্চেনটার পাশে একটু লেখা রাখেন MRV, মনে রাখা ভালো। এই অ্যান্সারটা একটু মনে রাখা ভালো। ট্যান ইনভার্স হাফ আর ট্যান ইনভার্স 1/3 যোগ করলে যে π/4 আসে বা 45 ডিগ্রি আসে, এটা মনে রাখলে আপনি অনেক জায়গায় অ্যাডভান্টেজ পাবেন। আপনাদের আমি আরেকটু শর্টকাটও শিখাই দিব, বাট শর্টকাটটা একটু পরে শিখাচ্ছি। আগে বলেন এইটুকুতে কোনো আপত্তি আছে কিনা? ঠিক আছে। রিটেন অঙ্কে আসলে আপনি করে দেখাইতে পারবো। যদি MCQতে আসে, এই যে দেখেন আপনার কেন আমি বলছি যে এই জিনিস আপনার একটু মনে রাখলে সুবিধা। এই যে এই সেম অঙ্ক ট্যান ইনভার্স হাফ প্লাস ট্যান ইনভার্স 1/3 ইকুয়াল টু কত? জাহাঙ্গীরনগর 7-8, রাজশাহী 7-8, চিটাগাং 13-14, 11-12, 7-8। ঠিক আছে, একই জিনিস বারবার করে পরীক্ষায় আসছে। অ্যান্সার কত হবে বলেন? π/4।
এইটুকু কোশ্চেনের অ্যান্সার দাগাইতে আপনার সর্বোচ্চ কয় সেকেন্ড লাগা উচিত? 3 সেকেন্ড লাগা উচিত, 1 সেকেন্ড লাগা উচিত। কারণ আপনার যখন অ্যান্সার যখন মনে আছে তখন কি আর আপনি এটা ক্যালকুলেট করবেন? tan ইনভার্স হাফ আর tan ইনভার্স 1/3 যোগ করছেন, আপনি খালি অপশনে খুঁজবেন কোথায় π/4 আছে। অপশন খুঁজতে যতক্ষণ লাগা উচিত এই অপশন মানে এই কোশ্চেন অ্যান্সার করতে ততক্ষণ লাগা উচিত। অপশন খুঁজতে যদি 1 সেকেন্ড লাগে 1 সেকেন্ডের বেশি লাগা উচিত না। অপশন খুঁজতে 1 সেকেন্ডের বেশি লাগা উচিত না। ঠিক আছে, এইবার আসেন এইটারেই আবার মডিফাই করে ডিইউতে আসছে 4-5 সালে, ডিইউতে আসছে 4-5 সালে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3। এটার অ্যান্সার কত হবে? দেখেন চোখে দেখা বইলা ফেলানো পসিবল। tan ইনভার্স হাফ আর tan ইনভার্স 1/3 এই দুইটারে যোগ করলে কত আসে? π/4 আসবে না? এইটুকু যোগ করলে π/4 আসবে। tan ইনভার্স 1 এর ভ্যালু কত? tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে নিজে π/4, তার মানে π/4 প্লাস π/4 অ্যান্সার আসবে হচ্ছে π/2 শেষ। ঠিক আছে, ডিইউতে যদি আপনি ভালো করতে চান, ডিইউতে ভালো করতে চাইলে ভাই এই টাইপের যেই কোশ্চেনগুলো বলবো যে এইগুলো মনে রাখা ভালো, এই কোশ্চেনগুলো একটু মনে রাখতে হবে কষ্ট করে। আমি জানি যে একটু কষ্ট হবে, বাট কষ্ট হইলেও মনে রাখতে হবে, তাহলে আপনার মানে অন্যদের চাইতে অ্যাডভান্টেজ বেশি পাবেন। আমি নিজে 15টা এমসিকিউর মধ্যে 11টা এমসিকিউ একেবারে ঠাড়া মুখস্থ দাগাইছি। ঠিক আছে, মানে একেবারে হুবহু কোশ্চেন কমন পড়ছে, হুবহু অ্যান্সার দাগাই দিয়ে চলে আসছি, কোনো দিকে কোনো তাকানো নাই, কোনো কিছু নাই। ঠিক আছে, সো যেগুলো বলবো ওই কয়েকটা জিনিস একটু মুখস্থ করে রাখবেন। ঠিক আছে, বুঝছি? ওকে, এইটা পারলে দেখেন এইটার সাথে আবার হচ্ছে এই প্রশ্নটাই চেঞ্জ করে ডিইউতে আবার আসছে 12-13 সালে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 13-14 সালে। tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 এটার অ্যান্সার কত হবে বলেন তো? দেখাই বলে ফেলানো পসিবল 1। কেন? কারণ এই যে ব্র্যাকেটের ভিতরে এই যে তোর তো ভালো পোলাপান রে, তো তোদের এতদিন গরু গাধা ভাবছিলাম। দেখ এই যে tan ইনভার্স হাফ আর tan ইনভার্স 1/3 এই দুইটারে যোগ করলে কত আসবে? π/4। tan π/4 এর ভ্যালু কত? 1 শেষ। এইটুকুর অ্যান্সার আসবে হচ্ছে 1। এই 1 দাগাইতে কি আপনার 1 সেকেন্ডের বেশি সময় লাগা উচিত? অ্যান্সার দাগাইতে সর্বোচ্চ 1 সেকেন্ড লাগানো উচিত। ঠিক আছে, সর্বোচ্চ 1 সেকেন্ড সময় লাগা উচিত। পারবো নাকি পারবো না? পারবো? ওকে, এইটা পারলে এই যে দেখেন এই কোশ্চেন যে পরীক্ষায় আসবে এটা কি আর আমার নতুন করে বলা উচিত? রেফারেন্স দেখেই বুঝতেছেন যে এটা আসলে পরীক্ষার জন্য কত ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা যে পরীক্ষার জন্য কত ইম্পর্টেন্ট এটা রেফারেন্স দেখেই বোঝা যাইতেছে। সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/√5 এটা ইকুয়াল টু দেখাইতে বলছে হচ্ছে tan ইনভার্স 11/2 মানে 11/2 আর কি। কথা হচ্ছে যে ভাই আপনি তো যোগ করা শিখাইছেন হচ্ছে tan ইনভার্সের, তাই না? এখানে হুট করে সাইন ইনভার্স আর কজ ইনভার্স কোত্থেকে চলে আসলো? আসছে, সমস্যা নাই। আমরা যেই কাজ করব আমরা হচ্ছে লেফট সাইডটা আগে একটু তুলে নিব। সাইন ইনভার্স 4/5 লেফট হ্যান্ড সাইড, এটাতে আপনার কাছে আছে হচ্ছে সাইন ইনভার্স 4/5 প্লাস কজ ইনভার্স 2/5 ঝামেলা হচ্ছে যে ভাই আমি তো সাইন ইনভার্স আর কজ ইনভার্স থাকলে যোগ করতে পারি না। আমি যোগ করতে পারি খালি কারে? tan ইনভার্সকে। আমি যোগ করতে পারি দুইটা tan ইনভার্সকে। তাহলে আমরা যেই কাজটা করব ওই যে একটু আগে আমরা ত্রিভুজাইকা কনভার্ট করা শিখে আসছিলাম না? এই যে দেখেন তো এখানে ত্রিভুজাইকা কনভার্সন শেখানো হয়েছিল না, যে কোনো একটা রেশিও ত্রিভুজাইকা কেমনে কনভার্ট করা যায়। ত্রিভুজাইকা এই দুইটারেই হচ্ছে আমরা tan ইনভার্সে কনভার্ট করে নিব। tan ইনভার্সে কনভার্ট করে নিব। সাইডে একটা সমকোণী ত্রিভুজ আঁকেন। এই যে ধরেন এই একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজে এই যে দেখেন সাইন ইনভার্সের পরে কার বসার কথা? লম্ব বাই অতিভুজ। সাইন ইনভার্সের পরে বসার কথা হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত হবে? এইটা যদি রেফারেন্স অ্যাঙ্গেল হয় লম্ব হবে 4, অতিভুজ কত হবে? অতিভুজ হবে 5। পিথাগোরাস অ্যাপ্লাই করলে ভূমি কত পাবেন? 3, 3, 4, 5 পিথাগোরিয়ান ত্রয়ী বা পিথাগোরিয়ান ট্রায়াড, এটা একটু মনে রাখতে হবে। তাহলে সাইন ইনভার্সের বদলে যদি আমি tan ইনভার্স বসাই, সাইন ইনভার্সের বদলে tan ইনভার্স বসাইলে কি হবে বলেন? লম্ব বাই ভূমি, তার মানে 4/3 প্লাস কজ ইনভার্সটারেও আমি tan ইনভার্সে কনভার্ট করতে চাইতেছি। তাহলে আরেকটা ছবি আঁকবো। এইটার মধ্যে বলেন কজের পরে কে বসবে? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? ভূমি হচ্ছে 2, অতিভুজ কত? √5। পিথাগোরাস অ্যাপ্লাই করবেন, লম্ব আসবে 1, 1, 2, √5। এটাও একটা পিথাগোরিয়ান ত্রয়ী, এটাও মনে রাখা ভালো। 1, 2, √5, 3, 4, 5 এগুলারে বলা হয় পিথাগোরিয়ান ত্রয়ী। এই পিথাগোরিয়ান ত্রয়ীর মানগুলো মনে রাখলে আপনার আর ক্যালকুলেট করা লাগতেছে না। এই যে দেখেন আমি ধুপধাপ বসায় ফেলাইছি 1,
ঠিক আছে। আর আপনার যদি মনে না থাকে তাহলে আপনি আবার পিথাগোরাস অ্যাপ্লাই করবেন, তারপরে হচ্ছে লম্বের মান বের করবেন, ঝামেলা। ঠিক আছে, কজ ইনভার্সের পরিবর্তে আপনি যদি ট্যান ইনভার্স লেখেন তাহলে এবার কত লিখবেন বলেন? হাফ। এইবারে আসেন, এখন ভাই আমি এই দুইটারে যোগ করতে পারি নাকি পারি না? পারি। এই দুইটারে এবার যোগ করেন তো, এই দুইটারে যোগ করেন। প্রথমটারে এক্স হিসেবে চিন্তা করবেন, পরেরটারে ওয়াই হিসেবে চিন্তা করবেন। এই দুইটারে যোগ করেন, এই দুইটারে যোগ করলে অ্যান্সার আসবে হচ্ছে ট্যান ইনভার্স 11/2 আসে। এই দুইটারে যোগ করলে অ্যান্সার আসবে হচ্ছে ট্যান ইনভার্স 11/2। ঠিক আছে, এখন আসেন আপনাদের একটা চিকন সিস্টেম একটু শিখাবো। এখন একটা চিকন সিস্টেম একটু শিখাবো। এই যে দেখেন, একেবারে শুরুতে এই একটা অঙ্ক যে আমরা করে আসছিলাম, একেবারে শুরুতে এই একটা অঙ্ক যে আমরা করে আসছিলাম, এই অঙ্কটার একটু জেনারেল ফরম্যাট লিখবেন। জেনারেল ফরম্যাটও না, এটা আসলে সিএস, চিকন সিস্টেম। এই চিকন সিস্টেমের নাম হচ্ছে কোপাস ল। কোপাকুপি করবেন পুরা, কোপাস ল। ঠিক আছে, এই চিকন সিস্টেমের নাম হচ্ছে কোপাস ল। কোপাস ল অ্যাপ্লাই করব কখন বা কোন কোন জায়গায় অ্যাপ্লাই করা যাবে সেটা আগে একটু বুঝানেন, তারপরে হচ্ছে অ্যাপ্লাই করেন। দেখেন, যদি আপনার কাছে এই ফরম্যাটের কোনো একটা যোগ থাকে, ট্যান ইনভার্স a/b প্লাস ট্যান ইনভার্স c/d, এই ফরম্যাটের কিছু একটা আছে, নর্মাল পোলাপান কি করবে? নর্মাল পোলাপান করবে ভাই a/b-টারে আমি x ধরে নিব, c/d-টারে y ধরে নিব, এরপরে কার ফর্মুলা বসাবো? ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y এর ফর্মুলা বসাবো, তাই না? এই কাজই তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পোলাপান করে। আপনি যেই কাজ করবেন, আপনি হচ্ছে কোপাস ল অ্যাপ্লাই করবেন। কোপাস ল অ্যাপ্লাই করবো কেমনে? কোপা মানে হচ্ছে ভাই কোনাকুনি পাশাপাশি। ঠিক আছে, কোপা মানে কি? কোনাকুনি পাশাপাশি। এই যে দেখেন, এ এর সাথে কোনাকুনি কে আছে? ডি, তাহলে আগে বসায় ফেলান এডি। ঠিক আছে, এ এর সাথে কোপা মানে কি? কোনাকুনি। আগে কোনাকুনি গুণ করেন, এ এর সাথে কোনাকুনি কে আছে? ডি আছে। এ আর ডি গুণ করলে কত হবে? এডি। এরপরে বি এর সাথে কোনাকুনি কে আছে বলেন? সি, তাহলে বি আর সি গুণ করলে কত হবে? বিসি। কিন্তু ভাই এখানে একটু কাহিনী আছে, সেটা হচ্ছে মাঝখানের চিহ্নের দিকে দেখবেন, মাঝখানে কি প্লাস আছে না মাইনাস আছে? প্লাস। মাঝখানে যদি প্লাস থাকে তাহলে মাঝখানে প্লাস বসাবেন, মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে মাঝখানে কি বসাবো? মাইনাস। যদি মাঝখানে প্লাস থাকে তাহলে প্লাস বসাবো, যদি মাইনাস থাকে মাইনাস বসাবো। কোনাকুনি গুণ করা শেষ, এবার গুণ করতে হবে কেমনে? পাশাপাশি। কোনাকুনি গুণ করা শেষ, এবার গুণ করবো হচ্ছে পাশাপাশি। এই যে দেখেন, বি এর পাশে কি আছে? ডি না? বি আর ডি গুণ করলে কত হয়? বেডি। আর এ আর সি গুণ করলে কত পাবেন? এ আর সি গুণ করলে পাবেন হচ্ছে এসি। ঠিক আছে, এইটা কিন্তু আপনি নর্মালি যদি মুখস্থ রাখতে চান, নর্মালি মুখস্থ রাখতে গেলে যে ভাই এই ফরম্যাটে থাকলে অ্যান্সার হবে এডি প্লাস বিসি ডিভাইডেড বাই বিডি মাইনাস এসি, মনে থাকবে না। এই ফরম্যাটে মনে রাখতে গেলে মনে থাকবে না। মনে রাখার জন্য মনে রাখবেন খালি কোপা, কোনাকুনি পাশাপাশি। আগে গুণ করতে হবে এ এর সাথে কোনাকুনি, বি এর সাথে কোনাকুনি। মাঝখানে প্লাস থাকলে উপরে প্লাস বসাবো, নিচে বসাবো মাইনাস। মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে উপরে মাইনাস বসাবো, নিচে কি বসাবো? প্লাস। ঠিক আছে, এই শর্টকাট অ্যাপ্লাই করলে দেখেন তো, এই অঙ্ক করা মানে এমসিকিউতে যদি আমার এই টাইপের কোনো অঙ্ক আসে, এই যে দেখ আমি যে অ্যান্সারটা ডিরেক্ট বসাইছি 11/2, অ্যান্সারটা আসলেই 11/2 আসে কিনা সেটা আসেন একটু শর্টকাট দিয়ে চেক করে দেখি। অ্যান্সারটা আসলেই 11/2 আসে কিনা সেটা একটু শর্টকাট দিয়ে চেক করে দেখি। দেখেন, উপরে কোনাকুনি গুণ করতে হবে না? 4 আর 2 গুণ করলে কত আসে? 8। মাঝখানে যেহেতু প্লাস আছে প্লাস বসাইলাম। 3 আর 1 কোনাকুনি গুণ করলে কত আসবে? 3। নিচে কি করতে হবে? পাশাপাশি। 3 দুগুণে কত আসে বলেন? 6 মাইনাস 4 একে কত আসবে? 4। দেখেন তো, 8 আর 3 যোগ করলে 11 ডিভাইডেড বাই 6 এর থেকে 4 বাদ গেলে 2। ওই যে দেখেন ট্যান ইনভার্স 11/2। এখন এইটা তো হচ্ছে মানে সিস্টেমের এগেইনস্টে যাওয়া যাবে না। শর্টকাটগুলো তো দাঁড়ানো থাকে কিছু মানে স্পেসিফিক কন্ডিশনের উপর। ঠিক আছে, সো ওই স্পেসিফিক কন্ডিশন তো তুই ব্রেক করতে পারবি না। যেই প্রসেস শিখাইছি ওই প্রসেসেই হচ্ছে করা লাগবে। কথা বুঝছি? তাহলে যদি আমার কাছে এমসিকিউতেও আসে, অন্য পোলাপান ক্যালকুলেটারে বসাইতে যতটুকু সময় লাগবে আপনি কিন্তু ম্যানুয়ালি তার চেয়ে অনেক কম সময় করে ফেলাইতে পারবেন। ক্যালকুলেটারেও কিন্তু বসানোর দরকার নাই, ম্যানুয়ালিও হচ্ছে কম সময় করে ফেলানো পসিবল। কথা কি বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি, পারবো। ওকে, এবার আসেন পরেরটাও হচ্ছে ইম্পর্টেন্ট। পরেরটাতে কি বলছে? সেক ইনভার্স সামথিং মাইনাস কোসেক ইনভার্স সামথিং ইকুয়াল টু ট্যান ইনভার্স সামথিং। বলেন,
সেক ইনভার্স আর কোসেক ইনভার্স এই দুইটারে কি আমি বিয়োগ করতে পারি? না। তাহলে কি করতে হবে? সেক ইনভার্সটারে ট্যান ইনভার্সে কনভার্ট করতে হবে, কোসেক ইনভার্সটারেও ট্যান ইনভার্সে কনভার্ট করতে হবে। এটা একটু নিজেরা করে ফেলাম তো দেখি। না, আমি তো সূত্র শিখাইছি ব্রো, খালি ট্যান ইনভার্স এক্স আর ট্যান ইনভার্স ওয়াই এর, তাই না? এখনও তো হচ্ছে অন্য কোনোটা সূত্রই শিখাই নেই। সো অন্য কোনো সূত্র যেহেতু জানি না, সো শুধুমাত্র ট্যান ইনভার্সে কনভার্ট করেই করব। করেন একটু দেখি। সেক কার উল্টা? কজের উল্টা। কজের পরে কে থাকবে? ভূমি বাই অতিভুজ। তাহলে সেকের পরে কে থাকবে? অতিভুজ বাই ভূমি। ঠিক আছে, অতিভুজ তাইলে কত হবে? অতিভুজ হবে 13, ভূমি হবে হচ্ছে 5, হাইপোটেনাস হচ্ছে 13, বেজ হচ্ছে 5, 12, 13, 5, 12, 13, 5, 12, 13। হ্যাঁ, মানে এই 5, 12, 13, 3, 4, 5, 1, 2, √5 এই তিনটা মনে রাখলেই হবে। মেজরিটি কেসে এই তিনটা দিয়েই কাজ চলে যায়। বসা কোনটা? 1, 2, √5, বাকিটা আসবে 1। হ্যাঁ, এই যে 2 এর নিচে মনে মনে একটা 1 আছে না? ঠিক আছে, 2 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 12 মাইনাস 10 ডিভাইডেড বাই 5 প্লাস 5 5 প্লাস 5-এর পরে প্লাস 12 দুগুণে 24। ঠিক আছে, তাহলে উপরে থাকবে কত? 2/29। ঠিক আছে, ট্যান ইনভার্সটা কে লিখবে? সামনের এখানে ট্যান ইনভার্স, এখানে ট্যান ইনভার্স। ক্যালকুলেটর লাগবে কেন? তো মুখে মুখে করে ফেলানো যায়। এই যে কোপাস ল অ্যাপ্লাই কর, এই যে এই লাইনটুকু লিখবো। শোন, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, এই লাইনটুকু লিখবো, লেখা পরের লাইনে লাগ ট্যান ইনভার্স। ট্যান ইনভার্স কোপাস ল কি বলে? 12 আর 1 গুণ হবে, তাহলে 12 1 12, তারপরে 5 দুগুণে 10 মাইনাস 10 ডিভাইডেড বাই 5 1 5 প্লাস 12 দুগুণে 24। ঠিক আছে, তাহলে ট্যান ইনভার্স 2/29 শেষ। এটাই তো রাইট সাইড ছিল। ঠিক আছে, হ্যাঁ, মাঝখানে মাইনাস হইলে উপরে মাইনাস, নিচে প্লাস। বল। উপরে মাইনাস নিচে প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস, উল্টা। ঠিক আছে, হয় নাই এরকম কেউ? ট্যান ইনভার্স হাফ হইল কেন? এটা ট্যান ইনভার্স 2 হবে না, দুইটাই একই গোয়ালের গরু। হইছে কিছু। কোসেক ইনভার্সটারে ট্যান ইনভার্সে কনভার্ট করার জন্য কোসেকের পরে কে বসবে? কোসেক কার অনুপাত? কোসেক কার উল্টা? সাইনের উল্টা। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেকের পরে কে বসবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। অতিভুজ হবে √5, লম্ব হবে 2, ভূমি হবে 1। তো তুই পুরাটা ক্যালকুলেটার একবারে কেন বসাবি? পুরাটা ক্যালকুলেটার বসে ট্যান ইনভার্স 2/29 এর তো কোনো অ্যাকচুয়াল ভ্যালু নাই, মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কোনো ভ্যালু নাই, ওর তো দশমিকে দেখাবেই। ঠিক আছে, পারবো করতে? ডান। এরপরে আসেন, এই যে দেখেন, এইটা আমি আর করাই দিচ্ছি না, এটা আমার আর করাই দেওয়ার মনে হয় না দরকার আছে। এটা বলেন তো পারবো না? কজ ইনভার্স 4/5 প্লাস কট ইনভার্স 5/3 ইকুয়াল টু ট্যান ইনভার্স 27/11। আচ্ছা, আমরা একটু শর্টকাটে এটাও করে ফেলাই, বাদ দিব কেন? শর্টকাটে এটাও একটু করে ফেলাই। দেখেন, কজ ইনভার্সটারে কিসে কনভার্ট করতে হবে বলেন? আপনাদের এই কনভার্সনে একটু ঝামেলা হচ্ছে। কজের পরে কে থাকবে? কজের পরে কে থাকবে? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কজ 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 ভূমি বাই কি, তুই তোর কারণ তো আমিও ভুলে গেলাম। ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5, লম্ব কত হবে? লম্ব হবে হচ্ছে 3। তাহলে কজ ইনভার্সটারে যদি আপনি ট্যান ইনভার্সে কনভার্ট করেন, কজ ইনভার্সটারে যদি ট্যান ইনভার্সে কনভার্ট করেন, তাহলে কি হবে? লম্ব বাই ভূমি, তার মানে 3/4।
কট ইনভার্সটাকে ট্যান ইনভার্সে কনভার্ট করার জন্য কিচ্ছু করা লাগবে না, খালি অনুপাতটা উল্টায় ফেলাইলেই হবে। কট ইনভার্সটারে ট্যান ইনভার্সে কনভার্ট করার জন্য কিচ্ছু করা লাগবে না, খালি অনুপাত উল্টায় ফেলাইলেই হবে। ঠিক আছে, অনুপাত উল্টায় ফেলাইলেই তো, কারণ কটের পরে বসবে কে, কটের পরে বসবে কে, ভূমি বাই লম্ব, ট্যানের পরে বসবে কে, লম্ব বাই ভূমি। সো যদি কট থেকে ট্যানে কনভার্ট করা লাগে তাহলে আপনার কিচ্ছু করা লাগবে না, খালি অনুপাত উল্টাইলেই হবে। এবার বলেন তো কোপাস ল অ্যাপ্লাই করে দিয়ে ডিরেক্ট শর্টকাটে অ্যান্সার বের করে ফেলানো যায় কিনা? কোপাস ল অ্যাপ্লাই করলে কি হবে, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স উপরে বসবে হচ্ছে কোনাকুনি, তার মানে 3 × 5 = 15 প্লাস 3 × 4 = 12 ডিভাইডেড বাই 4 × 5 = 20 মাইনাস 3 × 3 = 9। এই যে দেখেন ট্যান ইনভার্স 12 আর 15 যোগ করলে কত হয়, 27। 20 থেকে 9 বাদ গেলে থাকে হচ্ছে 11, ট্যান ইনভার্স 27/11। এমসিকিউ শর্টকাটের জন্য রিটেনেও অ্যাপ্লাই করতে পারবেন। রিটেনে অ্যাপ্লাই করতে গেলে এইটার উপরের লাইনটা লেখা লাগবে, মানে শর্টকাটের উপরের লাইনটা মানে সূত্রের লাইনটা লেখা লাগবে। সূত্রের এক লাইন লেখায় এরপরে আপনি এই ক্যালকুলেশন দেখাই দেন, সমস্যা নেই। যদি রিটেনেও অ্যাপ্লাই করেন সমস্যা নাই, সূত্রের একটা লাইন একটু লেখা লাগবে। ওই যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর যে ফর্মুলা, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 - xy, ওই ফর্মুলা বসাবো। ফর্মুলা বসায় এরপরে ক্যালকুলেশন হচ্ছে দেখাইলেই হবে। না, ওইটার আর ক্যালকুলেশন করবো না, ঠিক আছে, ওইটা জাস্ট ফর শো। ঠিক আছে, ওটা হচ্ছে ফর শো, ওটা জাস্ট দেখাই দিব। ওই লাইন না লেখলে আপনারা আবার ডিরেক্ট নাম্বার দিবে না। ঠিক আছে, ওই একটা লাইন লেখা দিয়ে এরপরে কোপাস লতে মানে ক্যালকুলেশন কর, তাতেও সমস্যা নেই। বলেন পারবো? ওইটা পারলে এইটাও পাইরে ফেলানো উচিত। এইটা দেখেন অনেকবার করে পরীক্ষায় আসছে, 4 × sin ইনভার্স, 4 × sin ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3। এক লাইন ধরে খালি লেখছে যে কতবার পরীক্ষায় আসছে। কমন সেন্স কি বলে? কমন সেন্স বলতেছে যে ভাই ব্র্যাকেটের ভিতরের যে পোর্শনটুকু আছে ওইটুকুর অ্যান্সার হবে π/4। ব্র্যাকেটের ভিতরের যে পোর্শনটুকু আছে ওইটুকুর অ্যান্সার হবে π/4। 4 এর সাথে π/4 মাল্টিপ্লাই হবে, তাহলে অ্যান্সার কত থাকবে? পাই। কথা কি বুঝছি? একটু করে ফেলান তো দেখি, একটু করে ফেলান। 4 × লেফট সাইড পুরাটা তোলেন, 4 × sin ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3। সাইন ইনভার্সটারেও ট্যান ইনভার্সে কনভার্ট করব, কট ইনভার্সটারে তো ট্যান ইনভার্সে কনভার্ট করা সোজা। কট ইনভার্স 3 এর বদলে কত লেখা ফেলাবেন? ট্যান ইনভার্স 1/3, শেষ। হ্যাঁ, ওই পিথাগোরিয়ান ট্রায়াডের বাইরে আসলে কিছু আসবে না, ট্রায়াড দিয়েই বারবার সবগুলো অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, ট্রায়াডগুলো একটু মনে রাখতে হবে, 3টা ট্রায়াড মনে রাখলেই হয়, 5, 12, 13, 3, 4, 5, 1 to √5। না দিলেও হয়, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তোদের তো এর জন্যই কোনো কিছু শিখানোই উচিত না, শর্টকাট একটা শিখাইলেই যে ভাই এটা তো, হ্যাঁ এই যে এই কারণেই তো শিখাইনি, শর্টকাট একটা শিখাইলেই, শর্টকাট একটা শিখাইলেই যে ভাই এটা রিটেনে করা যাবে কিনা। রিটেনের তো রিটেন নিয়মেই করে দেখাইতে হবে, ঠিক আছে। এমসিকিউ এর জন্য ওই প্রসেস হচ্ছে অ্যাপ্লিকেবল। ম্যাথ এক্সামে টাইম আছে 2.5 ঘন্টা। 2.5 ঘন্টায় তোর সিকিউ অ্যান্সার করা লাগবে 5টা, তো 5টা সিকিউ যদি 2.5 ঘন্টায় অ্যান্সার করা লাগে, এক একটা সিকিউতে টাইম পাবো কতক্ষণ? প্রায় 25 মিনিটের মতো। লিমিট রাইখাই ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করতে পারবো, কিন্তু আগে দেখতে হবে যে 0/0 অথবা ∞/∞ ফর্মে আছে কিনা। এই দুইটার একটা ফর্ম, এই দুইটার ফর্মে না থাকলে তাহলে জোর করে ওটা বানাই নিতে হবে, বানাই নিয়ে তারপর হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক আছে। মানে ওই 0/0 বা ∞/∞ ফর্মে না থাকলে এল হসপিটাল অ্যাপ্লাই করা যাবে না। এই হইছে, এটা পারেন নাই এরকম কেউ? পারছি, ওকে। এরপরে আসেন, এরপরে হচ্ছে এটাও সিমিলার, এটাও সিমিলার, এইটা একটু করব। এইটা একটু করব। tan ইনভার্স 1/4 প্লাস tan ইনভার্স 2/9, এটা ইকুয়াল টু হাফ cos ইনভার্স 3/5। tan ইনভার্স
1/4 প্লাস ট্যান ইনভার্স 2/9 এটা ইকুয়াল টু হাফ কজ ইনভার্স 3/5। সেটা তো জানি না, সামনে তো একটা হাফও আছে। ট্যান ইনভার্স 1/4 প্লাস ট্যান ইনভার্স 2/9 এটা ইকুয়াল টু দেখাইতে হবে হাফ কজ ইনভার্স 3/5। এটা ইকুয়াল টু দেখাইতে হবে হাফ কজ ইনভার্স 3/5। তাহলে লেফট হ্যান্ড সাইড আগে একটু তোলেন। লেফট হ্যান্ড সাইড হচ্ছে ট্যান ইনভার্স 1/4 প্লাস ট্যান ইনভার্স 2/9। তো এই দুইটাকে যোগ করার সূত্র তো আমরা শিখছি। এই দুইটারে যোগ করার সূত্র কি? ট্যান ইনভার্স। কোপাস ল দিয়ে ডিরেক্ট করলাম আপাতত, পরীক্ষার খাতায় করে দেখাবেন। 1 আর 9 গুণ করলে 9 প্লাস 4 দুগুণে কত হবে 8 ডিভাইডেড বাই 4 নং 36 মাইনাস 2 একে 2। তাহলে এটা থাকবে কত? ট্যান ইনভার্স হাফ। উপরে থাকবে হচ্ছে 17, নিচে থাকবে 34। 17/34 করলে থাকতেছে হচ্ছে ট্যান ইনভার্স হাফ। কথা হচ্ছে যে ভাই রাইট সাইডে তো ট্যান ইনভার্স হাফ নাই, ট্যান ইনভার্সের কোনো অস্তিত্বই নাই রাইট সাইডে, তাই না? ট্যান ইনভার্স থেকে আমরা যদি ছবি আঁকি, ছবি আঁকলে কজ ইনভার্সে যাইতে পারবো, কিন্তু আমার কজ ইনভার্সের সামনে আবার একটা কি আছে? হাফ আছে। ট্যান ইনভার্স থেকে ছবি আঁকা কজ ইনভার্সে নিয়ে যাওয়া পসিবল, কিন্তু হাফটা সামনে কেমনে আনবো? এই একটা কাজ করেন, সেটা হচ্ছে একটা হাফ নেন, হাফ আইনা 2 ট্যান ইনভার্স হাফ লেখেন, ঠিক আছে? হাফ আইনা 2 ট্যান ইনভার্স হাফ লিখলাম। এই অংশটুকুতে 2 ট্যান ইনভার্স এক্স এর কজ ইনভার্সের একটা ফরম্যাট ছিল না, 2 ট্যান ইনভার্স এক্স, সেইটার তো হচ্ছে কজ ইনভার্সের একটা ভার্সন ছিল, ঠিক আছে? ওই ফর্মুলা আমরা এখানে বসাই দিব, ওই ফর্মুলা এখানে বসাই দিব। এই যে দেখেন, সামনের হাফটা সামনের হাফের মতো থাকলো, 2 ট্যান ইনভার্স এক্স এর যে কজ ইনভার্সের ভার্সন, 2 ট্যান ইনভার্স এক্স এর যে কজ ইনভার্সের ভার্সন, সেটা কি ছিল? উপরে ছিল 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বসাবো 1 মাইনাস হাফ স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস হাফ স্কোয়ার। তাইলে আমার কাছে থাকবে হচ্ছে হাফ কজ ইনভার্স, হাফ কজ ইনভার্স, ওইটুকু যোগ বিয়োগ করবেন, যোগ বিয়োগ করলে 3/5 থাকবে। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এইটারেই এক্স হিসেবে ধরছি, এই অংশটুকু হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে কোন ফর্মেটে আছে? 2 ট্যান ইনভার্স এক্স। 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা কি ছিল? কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? 2 ট্যান ইনভার্স এক্স এর বদলে ফর্মুলা বসাইছি, 2 ট্যান ইনভার্স এক্স এর বদলে ফর্মুলা বসাইছি। পারবো করতে? হ্যাঁ, হাফ না থাকলে আমি ট্যান ইনভার্সটারে যেমনে মন চায় কনভার্ট করে নিয়ে আসতে পারি, ঠিক আছে? এই অংশটুকু একটু ক্যালকুলেটারে বসায় দেখেন আসলেও 3/5 আসে কিনা। এই যে এই অংশটুকু, খালি এই অংশটুকু ক্যালকুলেটারে বসান, 1 মাইনাস 1/4 ডিভাইডেড বাই 1 প্লাস 1/4, 3/5 আসার কথা। উপরে 3/4 থাকবে, নিচে 5/4 থাকবে, সো 4 কাইটা চলে যাবে, 3/5 থাকবে। হাইপোটেনাস এখানে আসলো কোত্থেকে? হাইপোটেনাস তো আনিই নেই, হাইপোটেনাস তো আনিই নেই, সামনের হাফ মিলাবো কেমনে? মিলবে না তো, সামনের হাফ মিলবে না তো, হাফ। হ্যাঁ, ট্যান ইনভার্স হাফ তো এখানে এমনিই আসছে, ওখানে হাফ নিয়ে এই 2 এর সাথে ব্যালেন্স হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে হ্যাঁ, আমিও তো ওই কাজই করছি, 2 ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলাই তো বসাইছি, কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ত্রিভুজ আঁকা যাবে না তো, কারণ হচ্ছে 2 ট্যান ইনভার্স এক্স এর জন্য তো ত্রিভুজ অ্যাপ্লিকেবল না, ঠিক আছে? ত্রিভুজ অ্যাপ্লিকেবল শুধুমাত্র ট্যান ইনভার্সের জন্য, শুধুমাত্র সাইন ইনভার্সের জন্য, শুধুমাত্র কজ ইনভার্সের জন্য।
কোনটা? এটা এই যে 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা বসছে, 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স এর ফর্মুলা কি ছিল? এই যে শুরুতে এতগুলা ফর্মুলা শিখে আসলাম, এই যে 2 tan ইনভার্স এক্স এর কজ ইনভার্সের ভার্সন কি ছিল? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো 2 tan ইনভার্স এক্স এর বদলে ফর্মুলা বসাই দিছি, 2 tan ইনভার্স এক্স এর বদলে ফর্মুলা বসাই দিছি কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এরপরে এইটুকু সিম্পলিফাই করবো, এইটুকু সিম্পলিফাই করলে 3/5 থাকবে। ঠিক আছে, লাস্ট বাট মোস্ট ইম্পর্টেন্ট, অঙ্ক কতগুলা করছিস বল? ঠিক আছে, আজকে একেবারে ঝড়ের গতিতে অঙ্ক হবে। বাইরে বৃষ্টির ওয়েদার, এর মধ্যে ধর যে ক্লাসরুমে চলতেছে ঝড়। tan ইনভার্স 2/3 ইকুয়াল টু π/2 মাইনাস sec ইনভার্স √13/2। হ্যাঁ, রাইট সাইড থেকে যাব না আসলে, এটারে একটু সাইড চেঞ্জ করে নিব, এটারে একটু সাইড চেঞ্জ করে নিব। হ্যাঁ, sec ইনভার্সটারে এই সাইডে নিয়ে আসবেন। আপনারা পরীক্ষার খাতায় একটু এই কথাটুকু লিখবেন যে সমীকরণটি দাঁড়ায় tan ইনভার্স 2/3 প্লাস sec ইনভার্স √13/2। দেখেন, tan ইনভার্স 2/3 কে কনভার্ট করার তো আর কিছু নাই, tan ইনভার্স 2/3 তো অ্যাকচুয়াল ফরম্যাটেই আছে, tan ইনভার্সের ফরম্যাটেই আছে। sec ইনভার্সটারে কনভার্ট করতে হবে, তাহলে sec ইনভার্সটারে tan ইনভার্সে কনভার্ট করে নিয়ে যান। sec ইনভার্সটারে এইখানে এই একটা ফরম্যাট অনেকক্ষণ পরে আমাদের কাছে আসছে, যেখানে পিথাগোরিয়ান ট্রায়াড ডিরেক্টলি কাজে লাগবে না, মানে এটাও একটা পিথাগোরিয়ান ট্রায়াড, বাট হচ্ছে আপনার মনে নাই আর কি, বা আপনার মুখস্থ নাই। এটার মানে আরেকটা ভ্যালু মনে হয় 9 আসবে, 9 না 3 আসবে, আরেকটা ভ্যালু আসবে হচ্ছে 3। 5 কেন আসবে? 13 মাইনাস 4 না 9, √9 করলে কত হয়? 3। ওটাই তো বললাম যে আরেকটা ভ্যালু আসবে হচ্ছে 3। 2 3 √13 বলি না, আমি বলছিলাম 1 2 √5। এটাও আরেকটা পিথাগোরিয়ান ট্রায়াড, বাট এটা আসলে খুব বেশি একটা ইউজ হয় না আর কি। সমীকরণটারে হচ্ছে মানে বাম পাশটার ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেছি আর কি, sec ইনভার্সটা ইয়াতে ছিল না, ওটারে হচ্ছে বাম পাশে নিয়ে গেছি। কি সমস্যা? এই মারামারি কেন? কেমনে করবো? ওটা দিয়ে করতে গেলে উল্টা আরো হচ্ছে বিপদ বাড়ে, মানে ঝামেলা উল্টা আরো বাড়ে। বক্স করেই করিস, ওটা ইয়া করার দরকার নেই। কলেজেও দিবে, বোর্ড পরীক্ষাও দিবে, ওটা আমরাই করবো, ওটা অন্য ইয়াতে করার দরকার নেই। হ্যাঁ, tan ইনভার্স সামথিং বাই 0, এটা কি অসংজ্ঞায়িত না? তো সামথিং বাই tan কত ডিগ্রির মান? অসংজ্ঞায়িত, 90 ডিগ্রি। তার মানে এটা উপরে কত? উপরে হচ্ছে 13/0, তার মানে ইকুয়াল টু হচ্ছে π/2। এটা তো প্রুফই করতে হবে π/2। তুই যদি π/2 সব লাইনে লেখাই যাস তাহলে তো হচ্ছে হবে না। হয়ে গেছে তো। কি sec ইনভার্স √13/2, এটারে একটু কনভার্ট করেন। এই যে দেখেন tan ইনভার্স 2/3, এইটা তো অ্যাজ ইট ইজ রয়ে যাবে, প্লাস sec ইনভার্সটারে যদি কনভার্ট করতে চান তাহলে আপনার আগে ছবি আঁকা লাগবে। ছবি আঁকলে উপরে কি বলেন? sec কার উল্টা? কজের উল্টা না? কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে sec মানে কি হবে? অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে √13, ভূমি হচ্ছে 2, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে লম্ব আসবে হচ্ছে 3। sec ইনভার্সটারে যদি tan ইনভার্সে কনভার্ট করেন তাহলে tan ইনভার্স
লম্ব বাই ভূমি, তার মানে 3/2 আসবে। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে tan ইনভার্স 13/0, তার মানে অ্যান্সার আসবে হচ্ছে π/2। এটা আরেকভাবেও ব্যাখ্যা দেওয়া যায়, সেটা হচ্ছে tan ইনভার্সের পরে যা থাকবে, এই যে দেখেন tan ইনভার্সের পরে কত আছে 2/3, tan ইনভার্সের পরে আছে হচ্ছে 2/3, এখানে আছে কত তার উল্টা না, তাই না? যদি কখনো এই ফর্মটা দেখেন, এই ফর্মটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ফর্ম, সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, এইটুকু অলওয়েজ আসবে π/2। সিমিলারলি tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, এইটুকু আসবে হচ্ছে অলওয়েজ π/2। তার মানে যদি কখনো দেখেন সাইন ইনভার্সের পরে যা আছে প্লাস দিয়ে কজ ইনভার্সের পরেও তাই আছে, চোখ বন্ধ করে অ্যান্সার π/2, অন্য কোনো দিকে তাকানোরও দরকার নেই। সাইন ইনভার্সের পরে যা আছে প্লাস দিয়ে কজ ইনভার্সের পরেও তাই আছে, সাইন ইনভার্সের পরে যদি ঘোড়ার ডিম থাকে প্লাস দিয়ে কজ ইনভার্সের পরেও ঘোড়ার ডিম আছে, অ্যান্সার কত হয়ে যাবে π/2। tan ইনভার্সের পরে যা থাকবে প্লাস দিয়ে কট ইনভার্সের পরে যদি তাই থাকে, তাইলেও অ্যান্সার কত হবে π/2। এই যে দেখেন এখানে tan ইনভার্স 3/2 আছে, tan ইনভার্স 3/2 কে কি আপনি চিন্তা করতে পারেন না কট ইনভার্স 2/3? tan ইনভার্স 3/2 যেই কথা, tan ইনভার্স 3/2 যেই কথা, কট ইনভার্স 2/3 তো একই কথা, তাই না? তাহলে tan ইনভার্স x প্লাস কট ইনভার্স x, অ্যান্সার কত হয়ে যাবে π/2। tan ইনভার্স x প্লাস কট ইনভার্স x, তখনও অ্যান্সার কত হয়ে যাবে π/2। ঠিক আছে, এটা এখান থেকেও ব্যাখ্যা করা পসিবল। আবার সামথিং বাই জিরো অসংজ্ঞায়িত আছে, tan কত ডিগ্রির মান অসংজ্ঞায়িত, 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত, সো অ্যান্সার ওখান থেকেও π/2 আসবে, অমনেও বলা যায়। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা, যেমনে মন চায়। ঠিক আছে, পরীক্ষায় যদি রিটেনে আসে, এই যে ঢাকা বোর্ডে 23-এ আসছে, 11-তে আসছে, 2-এ আসছে, রিটেনে আসলে তখন আপনার পুরোটা করে দেখাইতে হবে। ঠিক আছে, আর রিটেন খাতায় কারো খাতায় যেন আমি এই জিনিস না দেখি কোপাস ল অ্যাপ্লাই করে আসছেন, রিটেন খাতায় কারো খাতায় কোপাস ল থাকা যাবে না। ঠিক আছে, কোপাস ল যদি থাকেও তাইলেও যেন আগে মূল লাইনটা লেখা তারপরে অ্যাপ্লাই করেন, মানে শর্টকাট অ্যাপ্লাই করলে আগে মূল লাইন লেখা নেবেন, লেখা তারপরে অ্যাপ্লাই করবেন। কথা বুঝছি? ওকে, সো এই পর্যন্ত হচ্ছে একটু শেষ করে আসবেন, নেক্সট দিন আমরা এটার পর থেকে শুরু করব। গ্রাফ হ্যাঁ